নমস্কার, আমি ডক্টর A.H. খান, অর্থোপেডিক সার্জন। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সার্ভাইকাল ক্যানাল স্টেনোসিস অ্যান্ড সার্ভাইকাল র্যাডিকুলোপ্যাথিক পেন নিয়ে। এই নামগুলো শুনে হয়তো আপনারা ভাবছেন খুব কমপ্লেক্স, খুব জটিল একটা জিনিস। অবশ্যই কিছুটা জটিলতা অবশ্যই, কিন্তু আমি চেষ্টা করব খুব স্বাভাবিকভাবে বাংলায় নর্মালি সাধারণভাবে জিনিসটা কী এবং এর কেন হয় আর এর অপশান, ট্রিটমেন্টের অপশানই বা কী কী, সেগুলো নিয়ে একটা ভালোভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার। তো প্রথমেই আমাদের জানতে হবে যে সার্ভাইকাল ক্যানাল স্টেনোসিসটা কী। আপনারা হয়তো অনেকেই এখন দেখবেন আমাদের এখন যে লাইফস্টাইল, আমাদের সবাইকেই কম বেশি সারাদিনই 2-3 ঘন্টা অ্যাটলিস্ট ঘাড় নিচু করে ল্যাপটপে বা মোবাইলে কিছু কাজ করতে হয়। অনেকে আবার ফেসবুক, ইউটিউবেও অনেকক্ষণ কাটান। তো দেখা যায় যে অনেকেই একটা সমস্যায় ভোগেন, সেটা হচ্ছে এই ঘাড়ের এই জায়গাটা খুব পেন হয় তাদের, এবং তার সাথে সাথে কারো কারো ঘাড় থেকে এই দিকের হাতে বা এই দিকের হাতে একটা পেন সেন্সেশন অনুভূতি হয়। এই যে পেনটা, এই পেনটা কখনো কখনো শুধু পেন রূপে হোক, কখনো কখনো একটা শক লাগার মতো সেন্সেশনও তারা অনুভব করেন। বিশেষ করে ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখবেন এই জায়গাটা খুব স্টিফ মনে হয়, তার সাথে এই পেনটা হয়। তো এই যে হাতের পেন, এটাকে বলা হয় র্যাডিকুলোপ্যাথিক পেন। মানে কোনো একটা নার্ভ আমাদের এখানে কম্প্রেস হচ্ছে, সেই নার্ভটা যেখানে যেখানে সাপ্লাই দেয় সেই জায়গাটায় আমরা পুরো পেনটা অনুভব করি। তো এই জিনিসটা জানতে গেলে ফার্স্ট আমাদের জানতে হবে যে নামটা এরকম কেন, সার্ভাইকাল ক্যানাল স্টেনোসিস কেন। সার্ভাইকাল মানে এই রিজিয়ন, আমাদের যে নেক রিজিয়নে, সেই রিজিয়নটাকে বলা হয় সার্ভাইকাল। অ্যান্ড ক্যানাল মানে আমরা জানি যে আমাদের যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ডের একটা ক্যানালের মধ্য দিয়ে আমাদের যে মেন নার্ভ স্টেমটা, যেটা স্পাইনাল কর্ড, সেটা যায়। এবং সেই স্পাইনাল কর্ডগুলো ওই মেরুদণ্ডের সাইড দিয়ে একটা করে ফোরামেন থাকে, ছিদ্র থাকে, সেই দিক দিয়ে নার্ভগুলো বেরোয় এবং নার্ভগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। তো সেই ফোরামেন যদি কোনো কারণে, যে নর্মাল তার ডায়ামিটার তার থেকে ছোট হয়ে যায়, তাহলে ওই যে যখন নার্ভটা ওখানে বেরোচ্ছে সেইখানে তার সেটা কম্প্রেস হয়, চাপ পড়ে। তার ফলে কিন্তু ওই নার্ভটায় পেন হয় এবং নার্ভটা যে যে জায়গায় সাপ্লাই করে সেই জায়গা বরাবর আমাদের পুরো পেনটা হয়। এটাই হচ্ছে কিন্তু র্যাডিকুলোপ্যাথিক পেন, মানে নার্ভটা যে জায়গায় ডিস্ট্রিবিউট করছে, যে জায়গায় যাচ্ছে, সেই পুরো জায়গাটা জুড়ে ব্যথাটা হয় বলে এটা র্যাডিকুলোপ্যাথিক পেন বলে। এবং আরেকটা কি, যে সেন্ট্রাল ক্যানাল স্টেনোসিস, মানে যদি দেখা যায় যে স্পাইনাল কর্ড যেখান দিয়ে আমাদের যাচ্ছে সেইখানে কোনো রকম কম্প্রেশন হয়, তাহলে এটাকে বলা হয় সেন্ট্রাল স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। ঠিক আছে? তো এই কারণটা কী কী কারণে এগুলো হতে পারে? মেইনলি কিন্তু দুটো কারণে এটা হয়। একটা হচ্ছে বয়সজনিত কারণে বা ডিজেনারেটিভ চেঞ্জেসের কারণে। অনেক সময় আমাদের যে স্পাইনাল কর্ডটা আছে, যে মেরুদণ্ডটা, তার বাইরে যে মেরুদণ্ডটা আমাদের আছে, যেটা মেরুদণ্ডের হাড় যেটাকে আমরা বলি ভার্টিব্রা, সেইখানে কিছু বনি আউটগ্রোথ বা বনি স্পার তৈরি হয়। সেই বনি স্পারগুলো এই ফোরামিনার কাছে গিয়ে নার্ভটাকে ইম্পিঞ্জমেন্ট করে, নার্ভটাকে কম্প্রেস করে। তার ফলে এই পেনটা কিন্তু হতে পারে। 2 নাম্বার হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়গুলো একটার উপর আরেকটা যেটা থাকে, তার মাঝে একটা কুশন জিনিস থাকে, যেটা জেলির মতো জিনিস, যেটাকে আমরা ডিস্ক বলি। সেই ডিস্কের কাজ হচ্ছে আমাদের এক্সট্রা যে ওয়েটটা, আমরা যে বডি ওয়েটটা, সেটাকে কিছুটা হলেও অ্যাবজর্ব করে। তো সেই ডিস্ক যখন বা জেলির মতো জিনিসটা যখন মেরুদণ্ডের হাড়ের থেকে সাইডে বেরিয়ে যায়, স্পিল আউট করে, তখন সেই বেরিয়ে যাওয়া জেলির অংশটাও কিন্তু নার্ভকে গিয়ে কম্প্রেস করতে পারে। ঠিক আছে? এটাকে ডিস্ক বাল্জ বলে। এই মেন দুটো কারণেই কিন্তু মেনলি আমাদের র্যাডিকুলোপ্যাথিক পেন এবং স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হওয়ার সম্ভাবনাটা থাকে। এবারে আমাদের জানতে হবে যে পেশেন্ট কীভাবে বুঝবে যে তার সার্ভাইকাল ক্যানাল স্টেনোসিস বা র্যাডিকুলোপ্যাথিক পেন হচ্ছে। 1 নম্বর হচ্ছে সিমটম মানে পেশেন্ট সেই জিনিসগুলো ফিল করবে, দিয়ে আমাদের কাছে এসে বলবে। সেগুলো কী কী? সেটা হচ্ছে প্রথমেই যেটা বললাম, এই রিজিয়নে, নেক রিজিয়নে একটা স্টিফনেস আর পেন থাকবে, তার সাথে যে জায়গাটা, যে নার্ভটা আপনার কম্প্রেস হচ্ছে সেই বরাবর আপনার হাতে বিশেষ করে দেখা যায় একটা টিংলিং সেন্সেশন, এবং অনেক সময় কারেন্টের শক লাগার মতো, এবং ব্যথা, এই তিনটে অনুভব করতে পারে। 2 নম্বর কি, ফাইন মোটর যে কাজকর্মগুলো থাকে, মানে আপনি ধরুন যেগুলো সূক্ষ্ম কাজকর্ম তথাকথিত, যেমন এই জামার বোতাম আটকানো, বা আপনি ছুঁচে যদি সুতো পরানোটা হয়, বা লেখালেখির কাজ, এগুলোতে কিন্তু পেশেন্ট একটু সমস্যায় পড়বেন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিমটম। এছাড়া আর কি, আর হচ্ছে পেশেন্টের নার্ভনেস ফিল হবে, মানে পেশেন্টের হাতে যখন আমরা টাচ করব, তখন নর্মাল যে স্পর্শের অনুভূতি, সেটা কিন্তু পেশেন্ট পাবে না। পেশেন্ট মনে হবে তার স্পর্শ কিন্তু কমে গেছে, স্পর্শ অনুভব করার যে ক্ষমতা, সেটা কমে যাচ্ছে। আরেকটা কি প্রবলেম হয়, সেটা হচ্ছে
যখন আরও নিচের দিকে স্টেনোসিসটা হয় তখন সেক্ষেত্রে আমাদের হাঁটা চলার প্রবলেমটা দেখতে পাবে পেশেন্ট। হাঁটা চলার প্রবলেম বলতে ব্যালেন্সের প্রবলেম, মানে সে তখন ওয়াইড গেটে হাঁটতে চাইবে, মানে স্টেপগুলোর মাঝে গ্যাপটা একটু বেড়ে যাবে এবং এরকম করে হেঁটে সে যাতে পড়ে না যায় সেইভাবে হাঁটতে থাকবে। এইটা দেখার খুব সিম্পল একটা ওয়ে হচ্ছে, বাড়িতে আমাদের এখন টাইলস যখন থাকে, টাইলসে দেখবেন লম্বা একটা রেখা থাকে, দাগ থাকে, সেই দাগ বরাবর যদি পেশেন্ট একটা স্টেপের সামনে আরেকটা পা দিয়ে এরকম করে নর্মালি হেঁটে যেতে পারে তাহলে বোঝা যাবে যে এই সমস্যাটা তার নেই। কিন্তু যদি দেখা যায় যে ওই লাইন বরাবর হাঁটতে গিয়ে পেশেন্ট বারবার পড়ে যাওয়ার মতো প্রবলেম হচ্ছে বা পারছে না ওই লাইন বরাবর হাঁটতে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে সমস্যাটা এসছে। এবং যদি খুব অ্যাডভান্স স্টেজে ক্যানাল স্টেনোসিস থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লাডার প্রবলেমও হয়, মানে পেশেন্টের বাথরুমের সমস্যা হবে, মানে প্রস্রাব করতে যখন যাবেন তখন প্রস্রাব প্রপারলি ঠিক ধরে রাখা বা প্রপারলি পুরোটা ইভ্যাকুয়েট করা, সেটা কিন্তু পেশেন্টের প্রবলেম হবে। এইগুলো গেল বেসিক সিমটম, মানে এই সমস্যা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন। এবং আমরা অ্যানাটমিক্যাল প্রবলেম, মানে কতটা অ্যাডভান্স স্টেজে গিয়েছে অ্যানাটমিক্যালি সেটা কীভাবে বুঝবো? অবশ্যই সেটার জন্য আমাদেরকে এমআরআই করতে হবে। এমআরআই করে আমরা দেখে বুঝতে পারবো যে কোন লেভেলে স্টেনোসিসটা হচ্ছে বা স্পাইনাল কর্ডে ঠিক কতটা এফেক্টেড হয়েছে, সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা ওই জায়গাটার চারধারে কতটা আছে এবং এক্স্যাক্ট ক্যানাল ডায়ামিটারগুলো কতটা আছে, সেটা সবই কিন্তু আমরা এমআরআইয়ের মাধ্যমে বুঝতে পারবো। এবং এমআরআইয়ের মাধ্যমে এটাও বুঝতে পারবো যে সেন্ট্রাল ক্যানাল স্টেনোসিস হচ্ছে নাকি শুধুমাত্র কোনো নার্ভ ইমপিঞ্জমেন্ট হচ্ছে। যদি সেন্ট্রাল ক্যানাল স্টেনোসিস হয়, মানে স্পাইনাল কর্ডের মাঝ বরাবর যদি প্রেশারটা বা স্টেনোসিসটা হয়, সেক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা মায়োলোপ্যাথি হয়। এবং যদি নার্ভ ইমপিঞ্জমেন্ট, কোথাও একটা নার্ভটা কম্প্রেস হচ্ছে সেই বরাবর যে ব্যথাটা হচ্ছে, সেটাকে বলে র্যাডিকুলোপ্যাথি। কিন্তু কোনো পেশেন্টের মায়োলোপ্যাথি র্যাডিকুলোপ্যাথি দুটোই থাকতে পারে, আবার কোনো পেশেন্টের শুধু র্যাডিকুলোপ্যাথি থাকতে পারে, মায়োলোপ্যাথি নাও থাকতে পারে। এবারে আমাদের জানতে হবে যে এর ট্রিটমেন্টটা কী। পেশেন্টের তো আমি বললাম সিমটম কী, পেশেন্ট কী কী নিয়ে আসবে, পেশেন্টটা কেন হয়, সবগুলো জানলেন। এবারে জানতে হয় মেন যে এর ট্রিটমেন্ট কী। এর ট্রিটমেন্ট তো অবশ্যই দুটো হয়, একটা হচ্ছে নন অপারেটিভ ট্রিটমেন্ট, মানে অপারেশন ছাড়া কী, আর হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট। আজকে আমার ভিডিওটা শুধুমাত্র নন অপারেটিভ ট্রিটমেন্টের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, যে অপারেশন বাদ দিয়ে আমরা তার আগে কী করতে পারি। এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কিন্তু, যখন পেশেন্টকে কিন্তু আর্লি স্টেজে আসতে হবে, মানে আপনাদের যে সিমটমগুলো বললাম সেগুলো যদি পেশেন্ট একদম ইনিশিয়ালি প্রথম দিকেই আসে, তাহলে কিন্তু নন অপারেটিভ ট্রিটমেন্টে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে পেশেন্ট সম্পূর্ণভাবে এই প্রবলেমগুলো থেকে মুক্ত হয়ে গেছেন। তো সেগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ, স্পেসিফিক কিছু এক্সারসাইজ, যেটা কী করে, যেটা হেল্প করে আমাদেরকে ওই জায়গায় যেখানে ক্যানালটা স্টেনোসিসের নার্ভটা আটকে আছে সেটাকে রিলিজ করতে। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে নার্ভটার একটু মুভমেন্ট হয়, ওই জায়গায় যেখানে আটকে আছে সেখান থেকে হয়তো একটু সরে যেতে পারে এবং তার ফলে ব্যথাটা কমে যায়। এবং এই যে স্টিফনেস, ঘাড়ের যে স্টিফনেস, মাসেলের স্টিফনেস, সেগুলো কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে, রেগুলার ফিজিওথেরাপির মাধ্যমে এটা ক্লিয়ার আউট হয়ে যায়। জয়েন্ট মুভমেন্ট, জয়েন্ট মোবিলিটি অনেক বেড়ে যায়। এই সবগুলোই কিন্তু আলটিমেটলি গিয়ে পেশেন্টের সিমটমগুলোকে রিলিভ করে এবং পেশেন্টের নার্ভ ইমপিঞ্জমেন্টটাকেও কিছুটা হলেও কারেক্ট করে। ফিজিওথেরাপি বেশ কিছু স্পেসিফিক আছে, ব্যায়াম আছে, সেগুলো আমি আপনাকে অন্য একটা ভিডিওতে প্রপারলি বুঝিয়ে দেখিয়ে দেবো যে এই কী কী এক্সারসাইজগুলো করলে সার্ভাইকাল ক্যানাল স্টেনোসিসের ক্ষেত্রে খুব উপকার পাওয়া যায়। এরপর আসছি মেডিকেশানের কথায়। মেডিকেশান কী কী দেওয়া হয়? প্রথমে আমাদের বুঝতে হবে যে পেশেন্ট আসছে যখন পেন হচ্ছে, তার মানে নার্ভটা ওখানে গিয়ে ইমপিঞ্জ হচ্ছে এবং নার্ভটা ইনফ্লামেশন হচ্ছে। নার্ভটা ইনফ্লামেশন হওয়ার জন্য, বারবার ঘষা খাওয়ার জন্য নার্ভটা ওই জায়গায় ইনজুরি হচ্ছে এবং ফুলে যাচ্ছে। কোনো জায়গায় ব্যথা লাগলে আমাদের ফুলে যায়, দেখবেন আঘাত লাগে, ধাক্কা লাগলে, সেরকমই নার্ভটা বারবার যখন ঘষা খাচ্ছে, আঘাত লাগছে, জায়গাটা ফুলে যাচ্ছে। তার ফলে অলরেডি ক্যানালটা ছোটো হয়ে আছে, তার মধ্যে নার্ভটা যাচ্ছিল, এরপর নার্ভটা আঘাত লাগার ফলে আরও ফুলে গেছে, মানে আরও চাপ পড়ছে। তো আমাদের এই জায়গাটাকে কমাতে হবে, মানে ইনফ্লামেশনটাকে কমাতে হবে। ইনফ্লামেশন কমাতে গেলে ফার্স্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগগুলো এই ইনফ্লামেশনটাই কমিয়ে দেবে, তার ফলে নার্ভের যে ফুলে যাওয়া ভাবটা বা ইনফ্লামেশনটা কমে যাবে, তার ফলে ব্যথাটাও পেশেন্ট অনেকটাই কমে যাবে। সেকেন্ড কি, ওরাল স্টেরয়েড। ওরাল স্টেরয়েড দেওয়ার কাজ হচ্ছে একই, এটাও খুব ভালো অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। তার ফলে এটা যে নার্ভের ইনফ্লামেশনটা সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে, তার ফলে পেশেন্টের কিন্তু পেনটা খুব বেশি রকমভাবে রিলিফ হবে। কিন্তু এই ক্ষেত্রে আমার বলার যে এই মেডিকেশনগুলো একেবারেই আপনারা নিজেরা নেবেন না। আপনাদের নিয়ারেস্ট যিনি অর্থোপেডিক সার্জন বা নিউরোসার্জন আছেন বা নিউরোমেডিসিনের ডাক্তারবাবু আছেন, তাদের সাথে কথা বলবেন, তারা প্রেসক্রাইব করলে তবেই এগুলো নেবেন। এগুলো কিন্তু কোনো স্পেশালাইজড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া একেবারেই নিজে থেকে নিতে যাবেন না। এরপরে এনসেড, স্টেরয়েড। এরপর কি আছে, এরপর কিছু মেডিসিন থাকে যেগুলো হচ্ছে প্রিগাবালিন বা গাবাপেন্টিন জাতীয় মেডিসিন। এগুলোও কিন্তু নার্ভের এই প্রবলেমটাকে কিছুটা হলেও, অনেকটা ক্ষেত্রে, অ্যাটলিস্ট 50% ক্ষেত্রে দেখা গেছে যে এগুলো খেলেও কিন্তু এই প্রবলেমগুলো, এই পেনগুলো থেকে অনেকটা রিলিফ হয় পেশেন্ট। এই ওরাল মেডিকেশনগুলো দিয়ে যদি দেখা যায় যে পেশেন্ট তখনও খুব একটা ভালো হচ্ছে না, তখন আরেকটা অপশান থাকে, সেটা হচ্ছে লোকাল স্টেরয়েড ইঞ্জেকশন।
সেটা হচ্ছে আমরা ফ্লুরোস্কোপি গাইডেন্স বা এক্সের মাধ্যমে এক্স্যাক্ট লোকেশনটা দেখে তার আগে আমরা এমআরআই করে দেখে নিলাম যে কোন জায়গাটা ইমপিঞ্জমেন্টটা হচ্ছে বা কোন জায়গায় স্টেনোসিসটা আছে। তারপর আমরা এক্সরে গাইডেন্সের মাধ্যমে ঠিক ওই জায়গার গিয়ে নার্ভের চারপাশে আমরা স্টেরয়েড পুশ করি। এটার কাজও কিন্তু এক, নার্ভের যে ইনফ্লামেশন সেটা কিন্তু একদম কমিয়ে দেওয়া, যার ফলে পেশেন্টের ব্যথা অনুভব করা বা যে পেনটা সেন্সেশন নিয়ে পেশেন্ট আসছে সেটা কিন্তু যাতে ঠিক হয়, সেটাই হচ্ছে এর উদ্দেশ্য। এইগুলো হচ্ছে আজকে মেন নন অপারেটিভ ট্রিটমেন্টের ওয়ে আউট। এগুলো করলে কিন্তু পেশেন্ট অনেক ক্ষেত্রেই দেখা যায় খুব ভালো থাকেন। তো আজকে আপনারা যেটুকু জানতে পারলেন, আশা করছি সার্ভাইকাল ক্যানাল স্টেনোসিস কী, সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিক পেন কী এবং এটা কেন হয়, এর থেকে প্রতিকারের উপায়গুলোও কী কী, সেগুলো সবই সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আপনাদের নিশ্চয়ই হলো। এটা বলার কিন্তু মেন উদ্দেশ্য যে এই পেনটা যখন আপনার হবে বা আপনার বাড়ির আশেপাশে হবে একদম প্রথম স্টেজে, অবশ্যই অবহেলা না করে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান। তাহলে কিন্তু এটা প্রথম দিকেই ধরা পড়লে অনেকভাবেই কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। আজকে আপাতত এটুকুই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।